হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা আলোচনা করব যেভাবে আপনারা গণবিজ্ঞপ্তিতে চয়েস দিবেন। আপনারা জানেন যে যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে তখন আপনাদের আবেদন করতে হবে এবং এই আবেদনের সময় আপনাদের 40টি প্রতিষ্ঠান চয়েস দিতে হবে। তবে আমরা দেখেছিলাম পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অনেকজনে 8টা 10টা প্রতিষ্ঠানও চয়েস দিয়েছিল। তবে আসলে এই ভুলটি করা ঠিক না। যতই আপনার রিটেন রেজাল্ট ভালো থাক, আপনারা 40টি প্রতিষ্ঠান চয়েস দিবেন এবং আপনাদের রেজাল্ট যদি রিটেন রেজাল্ট আপনারা যখন মেরিট লিস্ট প্রকাশ হবে তখন আপনারা জানতে পারবেন যে আপনাদের রিটেন রেজাল্টটা কত মার্ক হতে পারে। সে অনুযায়ী অবশ্যই প্রতিষ্ঠান চয়েস দিবেন এবং যাদের রেজাল্ট অর্থাৎ রিটেন রেজাল্ট এবং মেরিট লিস্ট খারাপ থাকবে তারা 40টি প্রতিষ্ঠান চয়েস দেওয়ার পর ইয়েস অপশনটা চয়েস দিবেন, অর্থাৎ ইয়েস অপশনে ক্লিক করতে হবে। 40টি প্রতিষ্ঠানের মধ্যে আপনার যদি মেধা অনুযায়ী না হয় তাহলে আপনারা ওই ইয়েস অপশন চাপার কারণে আরো যেখানে পোস্ট ফাঁকা থাকবে সে ধরনের প্রতিষ্ঠানে আপনাদের জবটি হওয়ার সম্ভাবনা থাকে। তবে আমি মনে করি যে প্রতিষ্ঠান চয়েস দেওয়ার আগে আপনারা অবশ্যই যে প্রতিষ্ঠানগুলো চয়েস দিবেন সেগুলো নিজে গিয়ে দেখে আসবেন এবং তথ্য কালেক্ট করবেন যে আসলে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর সংখ্যা কিরকম, প্রতিষ্ঠানটির কাঠামো কিরকম, আয়তন কিরকম এবং সেখানকার শিক্ষকদের আচার আচরণ এবং প্রধান শিক্ষক অর্থাৎ অধ্যক্ষ যিনি থাকবেন তার আচার আচরণ কিরকম, এগুলো জেনে শুনে অবশ্যই আপনারা চয়েস দিবেন। কারণ না হলে বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমান ভোগান্তির শিকার হতে হচ্ছে। আর দ্বিতীয় কথা, স্কুল এন্ড কলেজ, যারা কলেজ পর্যায়ে আসলে লেকচারার পদে যারা উত্তীর্ণ হবেন তারা স্কুল এন্ড কলেজ তেমন চয়েস না দেওয়াই ভালো। যেহেতু স্কুল এন্ড কলেজ চয়েস দিলে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে যিনি প্রধান থাকেন উনি কিন্তু আপনাদের প্রেশার ক্রিয়েট করবেন যে 9 10 অথবা 6 7 এর ক্লাস নিতেও আপনাকে হতে পারে। অথবা এটার আরেকটা ব্যাড ইফেক্ট হচ্ছে আপনাকে 10টা থেকে 4টা পর্যন্ত থাকতে হতে পারে। আর যেগুলো শুধু কলেজ সেগুলোতে 10টা থেকে 1টা, অথবা এমনও কলেজ রয়েছে যেগুলোতে আপনারা ক্লাস নেবেন নিয়ে চলে আসবেন, অথবা হাইয়েস্ট 2টা পর্যন্ত থাকতে হয়। তো আশা করছি আপনারা স্কুল এবং কলেজের পার্থক্যগুলো বুঝতে পারছেন। আর মেরিট লিস্ট অনুযায়ী আপনারা আপনাদের প্রথমে যে গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে এর আগে কিন্তু আপনাদের শূন্য পদগুলো দেখাবে এবং শূন্য পদ অনুযায়ী শূন্য পদের আপনাদের সাবজেক্ট যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের শূন্য পদগুলো আপনারা প্রয়োজনে প্রিন্ট করে বাইর করে নেবেন। নেওয়ার পর আপনারা দেখবেন যে কোন প্রতিষ্ঠানগুলো আপনার কাছে ভালো লাগতেছে বা আপনার মনে হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলো টপ লেভেলের, সেই প্রতিষ্ঠানগুলো আপনারা খাতায় সুন্দরভাবে 1 থেকে 40 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 40টা প্রতিষ্ঠান আপনারা সিলেক্ট করবেন এবং সে অনুযায়ী পরবর্তীকালে সেই প্রতিষ্ঠানগুলো ভিজিট করবেন এবং তারপরে জেনে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নিয়ে আপনারা আবেদন করবেন। কখনো ভুল করবেন না। যেহেতু আমরা যদি একটা কথা বলি যে আমাদের যারা কলেজ পর্যায়ে যারা যোগদান করেছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, এখানে কিন্তু অনেক মানে খারাপ দেখা যাচ্ছে। কি রকম খারাপ? যে সবাই ভালো রেজাল্ট করেছে, ভালোভাবে পাস করেছে, প্রতিষ্ঠান পেয়েছে, কিন্তু এমনও প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠান থেকে কিন্তু প্রত্যেক মাসে এক্সট্রা কিছু বেনিফিট পাওয়া যায়, আবার কিছু প্রতিষ্ঠান থেকে এক্সট্রা কোনো বেনিফিট পাওয়া যায় না। দেখা যাচ্ছে কোনো প্রতিষ্ঠান থেকে উৎসব ভাতা দেওয়া হচ্ছে 20% অথবা 25%, আবার কোনো প্রতিষ্ঠান থেকে 1 টাকাও দেয়া হচ্ছে না। সে বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রেখে আপনাকে প্রতিষ্ঠান চয়েস দিতে হবে, না হলে পরবর্তীতে আপনারা কিন্তু ভোগান্তির শিকার হবেন। এবং এমপিও আবেদনের কথা যদি বলি, যে যদি প্রতিষ্ঠানের প্রধান খারাপ হয় তাহলে আপনারা এমপিও যে কাগজপত্র সেগুলো আসলে পেতে সময় লাগবে এবং দেখা যাবে 2 3 মাস আপনার পরে এমপিও হতে পারে। স্কুল এবং কলেজের ক্ষেত্রে যদিও এরিয়ার বিল পাওয়া যায়, এরিয়ার বিল বলতে অনেকেই জানতে চেয়েছেন। এরিয়ার বিল বলতে এখানে বোঝানো হয়েছে মূলত আমরা যে চাকরিতে যোগদান করার পর থেকে যে কিছুদিন আমরা বেতন পাবো না ওই বেতনটাকেই মূলত বলা হয় এরিয়ার বিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। কিন্তু যদি মাদ্রাসার ক্ষেত্রে হয় তাহলে কিন্তু এরিয়ার বিল পাওয়া যায় না। মাদ্রাসার যদি আপনি 2 মাস
এমপিও হওয়ার আগে যদি চাকরি করেন তাহলে ওই 2 মাসের বেতন আপনি পাবেন না। এমপিও হওয়ার পর থেকে বেতন পাবেন। তবে এখানে সুযোগ সুবিধা রয়েছে। মাদ্রাসার ক্ষেত্রে আপনাদের প্রত্যেক মাসে এমপিও ফাইল পাঠাতে পারবেন। কিন্তু স্কুল ও কলেজের ক্ষেত্রে প্রত্যেক জোড়া মাসে অর্থাৎ বছরে আপনি 6 বার ফাইল পাঠাতে পারবেন জোড়া মাসে। একবার ফাইল রিজেক্ট হলে পরের মাসে পাঠানো যাবে না। তারপরের মাসে পাঠাতে হবে। তাই অবশ্যই আপনারা আপনাদের কাগজপত্র সব ঠিকঠাক রাখবেন। যদি কোথাও কোনো ত্রুটি থাকে আপনারা এখনই কারেকশন করে নিবেন এবং সে অনুযায়ী আপনারা আবেদন করবেন। ইনশাআল্লাহ ১ম বারেই আপনাদের এমপিও সাকসেস হবে। তো ঠিক আছে, আমরা অনেক কথা বলেছি। আমরা আজকে আলোচনার বিষয় ছিল মূলত আসলে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে প্রতিষ্ঠান সিলেক্ট করবেন। সবসময় নিজের বিভাগ এবং নিজের জেলাকে প্রাধান্য দিবেন। এরপরে যদি আপনারা প্রতিষ্ঠান এগুলোতে কম থাকে তখন আপনারা দূরের প্রতিষ্ঠান চয়েস দিবেন। তবে কাছাকাছি প্রতিষ্ঠানগুলো চয়েস দেয় উত্তম। তো আশা রাখছি আপনারা বিষয়টি উপলব্ধি করতে পারছেন। আর এরপরেও আপনাদের কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি যতটুকু জানি আনসার করার চেষ্টা করব। সকলের জন্য শুভকামনা রইল। আপনারা ভালো প্রতিষ্ঠানে যোগদান করেন এবং একজন দক্ষ শিক্ষক হিসেবে দেশের ছাত্রছাত্রী অর্থাৎ নাগরিকদের আপনি উন্নতভাবে গড়ে তোলেন, এটাই কামনা। তো যদি আমাদের তথ্য এবং টিপস গুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনে আমরা 18তমদের জন্য যে বিষয় যখন লাগবে সেগুলো ইনশাআল্লাহ প্রকাশ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।